হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি প্রকাশ, প্রতি শনিবারের ন্যায় আজও চলে এলাম আপনাদের মাঝে গল্প শোনাতে। পুরনো বন্ধুরা তো আছেনই, অনেক নতুন বন্ধু আছেন যারা গল্প শুনছেন, অথচ আপনাদের ভালোবাসা আশীর্বাদ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখছেন। তাই বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের সব গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003। আর কথা বাড়াবো না, শুরু করছি আজকের ভয়ঙ্কর ভূতের গল্প। গল্পের সূত্রধর আমি আপনাদের প্রকাশ, অন্যান্য চরিত্রে অমল ও বিশু, সহযোগিতায় পপি, পোস্টার ডিজাইন তিতলি। শুরু করছি লেখক সমর আচার্যের কলমে ভয়ঙ্কর ভূতের গল্প ভূত বাংলো। ইন্টারভিউ দিয়ে চাকরিটা হয়ে গেল প্রবালের। প্রথম জয়নিং নবাবগঞ্জে। নাম শুনেছে কিন্তু কোনোদিন যায়নি। তার বাড়ি থেকে 50 কিলোমিটার মতো রাস্তা। ছোটোখাটো একটা বেডিং আর কিছু টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে নিয়ে মা, বাবা এবং বাড়ির সবাইকে টাটা করে রওনা হলো নবাবগঞ্জের উদ্দেশ্যে। বেশ ভিড় বাসে উঠে অনেক কষ্টে নবাবগঞ্জে পৌঁছালো। বাস থেকে নামতেই অদ্ভুত চেহারার একজন প্রবালের দিকে এগিয়ে এসে অদ্ভুত এক হাসি হেসে বলল, কোথায় যাবেন বাবু? নবাবগঞ্জে, ইরিগেশন অফিসে। লোকটা একটু এগিয়ে এসে প্রবালের বেডিংটা নিয়ে বলল, চলুন বাবু, আমি ওখানকারই করিনি। আপনি আসবেন জেনেই গোপালবাবু আমাকে পাঠিয়েছেন। কে গোপালবাবু? লোকটি একটু আশ্চর্য হয়ে যায়। সে কি, গোপালবাবুকে চেনেন না? আমাদের এসো বাবু। এসো বাবু? সে আবার কি? প্রবাল পরক্ষণে বুঝতে পারে SO বাবু মানে সেকশনাল অফিসারের কথা বলছে। চাকরিটা প্রথম হলেও প্রবাল ইঞ্জিনিয়ারিং দপ্তরের বিভিন্ন পোস্টের নামগুলো জানে। প্রবাল বুঝতে পারে তার জয়েন্ট লেটারের কপি তো এখানে এসেই গিয়েছে, তাই হয়তো ওনাকে পাঠিয়েছেন। এবার বেডিংটা ওর হাতে দিয়ে বলল, তাই ঠিক আছে চলো। তা কত দূর এখান থেকে? এই তো একটুখানি। সত্যিই তাই। একটু হাঁটার পরেই গঙ্গার ধারে তার কাটা ঘেরা লাল রঙের একটি বাড়িতে নিয়ে আসে। বাড়ির বারান্দায় বেডিংটা নামিয়ে রেখে সে বলে, এই হলো এসোবাবুর অফিস এবং ঘর। আপনি তাকে ডাকুন, আমি একটু আসছি। লোকটা চলে যাবার পর প্রবাল কলিং বেলটা বাজাতেই ভেতর থেকে আওয়াজ এলো, কে? আমি প্রবাল ব্যানার্জি, এই অফিসে জয়েন করতে এসেছি। একটু পরে ক্যাচ করে দরজাটা খুলে একজন সৌম্যদর্শন লোক বেরিয়ে আসেন এবং তিনি জিজ্ঞাসা করেন, আপনি প্রবাল ব্যানার্জি, আমাদের নতুন গেস্ট রিডার? আজ্ঞে হ্যাঁ, আমি প্রবাল। আসেন, ঘরের ভিতরে আসেন। পুরাতন দিনের সেই ব্রিটিশ আমলের বাড়ি। মোটা মোটা কাঠের কড়িবর্গা দেওয়া ছাদ, পুরু দেওয়াল বেশ ঠান্ডা ঠান্ডা, জানলা দরজা সব চওড়া এবং উঁচু উঁচু। বিশাল কাঠের টেবিলের এক পাশে একটা কাঠের চেয়ার, তাতে লাল গদি লাগানো। নিজে একটা চেয়ারে বসে আর একটাতে প্রবালকে বসতে ইঙ্গিত করে ভাঙা ভাঙা গলায় বললেন, আমি গোপাল ব্যানার্জি, সেকশনাল অফিসার। দেখি আপনার
কাগজপত্রগুলো। সব কিছু দেখে জয়নিং রিপোর্ট নিয়ে প্রবালকে তিনি বললেন, কাজ কি করতে হবে সে আমি কাল সকালে আপনাকে বুঝিয়ে দেব। এখন আপনি থাকবেন কোথায়, কিছু ঠিক করেছেন? সে আমি কি করে বলবো স্যার, আপনাকেই একটা ব্যবস্থা করে দিতে হবে। আমি তো এখানকার কিছুই চিনি না, জানি না। গোপালবাবু কি একটা ভাবলেন, তারপর বললেন, জায়গা বলতে আমাদের বাংলোতে একটা ঘর আছে, সেখানে আপনাকে কিছুদিনের জন্য অ্যালাউ করতে পারি। দেখুন ওখানে থাকতে পারেন কি না। এতক্ষণ পরে প্রবালের মনে পড়ল, গোপালবাবু যাকে পাঠিয়েছিলেন তাকে আনতে, তার কথা তো শোনাই হয়নি। আমাকে বাস পয়েন্ট থেকে যাকে আনতে পাঠিয়েছিলেন, কে সে? কই, আমি তো কাউকে পাঠাইনি। তবে এখানে তো অনেকেই আসে, হয়তো তেমন কেউ আপনাকে পৌঁছে দিয়ে গেছে। কিন্তু লোকটার কথা বলতেই যাচ্ছিল প্রবাল। গোপালবাবু সে কথায় কান না দিয়ে ঘর থেকে একটা চাবি নিয়ে এসে প্রবালকে বললেন, চলুন। একটু সামনেই বিশাল একটা বাড়ি, রাজপ্রাসাদের মতো, রং ওই লাল। সামনে অনেকটা প্রশস্ত জায়গা নিয়ে একটা ফুলের বাগান, পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গার উপনদী জলঙ্গি। তার নীলচে স্বচ্ছ জল কুলকুল করে বয়ে চলেছে অদূরে গঙ্গার দিকে। বাংলোর একটা ঘরে তালা খুলে দিয়ে তিনি বললেন, আপনার জন্য এই ঘরটার ব্যবস্থাই করতে পারলাম। ঘরের দরজা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ ভেসে এলো। ঘুলঘুলি থেকে কয়েকটা পায়রা পাখা ঝাপটে উড়ে গেল। ঘরে আলো নেই। গোপালবাবুই বললেন, লাইন টাইন সব কাটা আছে, আজকের রাতটা থাকুন, কাল ব্যবস্থা করে দেওয়া যাবে। সামনে একটা ছোট মুদির দোকান আছে, ওখানে মোমবাতি, দেশলাই ও টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়। আসলে বাংলোটা অনেকদিন পড়ে আছে তো, কেউ থাকে না বা আসে না, তাই এই অবস্থা। গোপালবাবু চলে গেলেন। প্রবাল যেন অথই জলে পড়ল। তবু উপায় নেই, আপাতত থাকতেই হবে। পরে ধীরে ধীরে থাকার খাওয়ার ব্যবস্থা করে নিতে হবে। পুরো চত্বরটা ভীষণ ফাঁকা ফাঁকা, আশেপাশে বেশি লোকজনও নেই বলে মনে হচ্ছে। আপাতত এখনো চোখে পড়েনি প্রবালের। আজকের রাতের খাবারের ব্যবস্থা গোপালবাবুর ঘর থেকেই হবে বলে গেছেন, তাই কিছুটা নিশ্চিন্ত হতে পেরেছে প্রবাল। উঠে গিয়ে মুদিখানা থেকে মোমবাতি ও দেশলাই কেনে প্রবাল। দোকানিটা কেমন যেন অদ্ভুত, মুখে কোনো কথা নেই, ভালো করে মুখখানা দেখাও যাচ্ছে না। ধীরে ধীরে সূর্য ঢলে পড়ল পশ্চিমের আকাশে, ঘনিয়ে এলো আধার। মোমবাতি জ্বালিয়ে নিল প্রবাল, তবে কেন জানি না বারবার নিভে যাচ্ছে সেটা। প্রবাল মনে মনে ভাবে, না, বাইরে তো হাওয়া বইছে না, ঘরের মধ্যে তো নয়ই। বুঝতে পারে না প্রবাল। চুপচাপ বসে থাকে ঘরের মধ্যে। চারিদিকে নিঝুম অন্ধকার, শুধু সামনের বাগানে ঝিঝি পোকাগুলি অবিরাম ডেকে চলেছে। রাজ্যে কত হলো তাও বুঝতে পারছে না। প্রবালের কাছে ঘড়ি নেই, সে চুপচাপ বসেছিল। হঠাৎ দেখে সেই লোকটা খাবারের থালা হাতে উপস্থিত। অন্ধকারে তাকে দেখে ভীষণ ভয়ঙ্কর লাগছিল। সে বলল, গোপালবাবু আপনার খাবার পাঠিয়ে দিলেন। বলেই থালাটা ঘরের ভাঙা নোংরা টেবিলে রাখে। প্রবাল জিজ্ঞাসা করল, এই যে তুমি সারাদিন কোথায় ছিলে? গোপালবাবু যে বলল তোমায় চেনে না। কিন্তু ততক্ষণে সে হাওয়া। চিরকালই প্রবাল খুব সাহসী, কিন্তু
এবার যেন তার কেমন ভয় ভয় লাগতে লাগলো। বুঝে উঠতে পারে না কি করবে। গোপালবাবুকে ডাকবে কিনা ভাবছিল। সে দেখল গোপালবাবু নিজেই আসছেন তার কাছে এবং প্রবালকে সে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আপনি আলো জ্বালেননি কেন? বুঝতে পেরেছি, আলো থাকছে না তো, এই নিন, আমি হারিকেনটা রেখে যাচ্ছি। এইমাত্র সেই লোকটা এসে আপনার পাঠানো খাবার দিয়ে গেল তো। এই কথা বলে প্রবাল তাকিয়ে দেখে কোনো খাবার নেই। প্রবাল এবার সত্যি সত্যি ভীষণ ভয় পেয়ে যায়। গোপালবাবুই বলেন, ও আপনার মনের ভুল, এই নিন, এগুলো খেয়ে চুপচাপ শুয়ে পড়ুন। রাতে কেউ ডাকাডাকি করলে দরজা খোলার দরকার নেই, এমনকি আমি ডাকলেও না। এবার প্রবাল খুব ভয় পেয়ে যায়। সে গোপালবাবুকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমি কিছুই বুঝতে পারছি না স্যার, প্লিজ বলুন, কোনো ভয়ের কিছু নেই তো? আপনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন, যা বলবার বা শোনার কাল হবে। শুধু যেটা বললাম, কেউ ডাকলে সাড়া দেবেন না বা দরজা খুলে বের হবেন না। শেষ কথা বলে তিনি অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। প্রবাল ঘরের দরজা বন্ধ করতে গিয়ে দেখে দরজার খিল বা হুড়কো কিছুই নেই। তার শরীর দিয়ে একটা হিম স্রোত বয়ে গেল। খুব ভয় ধরে গেল প্রবালের মনে। খাবার খেতে গিয়ে দেখে ঠান্ডা বরফ হয়ে গেছে। খিদের জ্বালায় তাই মুখে দিল, কিন্তু কি দুর্গন্ধ খাবারে! মনে হলো কত দিনের পচা বাসি খাবার। বমি উঠে যাবার জোগাড়। না খেয়ে থালাটা দূরে সরিয়ে রাখে সে। গোপালবাবু চলে যাবার পরে পাশের ঘরগুলোতে অনেক লোকের চলাচল, কথাবার্তার আওয়াজ শুরু হলো। মাঝে মাঝে কান্নার শব্দও ভেসে আসে। হঠাৎ দুরুম দুরুম করে শব্দ হচ্ছে, কেউ কাউকে মারছে। সে চিৎকার করে কান্না করছে। একটি মহিলার কণ্ঠ। তক্তপোষটা দরজায় ঠেসে রেখে তার উপর বসে পড়ল প্রবাল। ভয়ে তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। একটু চুপ, চতুর্দিকে আবার নিস্তব্ধ। কৌতূহল বসে দরজা একটু ফাঁক করে দেখে সে। সেই লোকটা আর গোপালবাবু কি যেন বলা বলি করছে। প্রবাল আর ঠিক থাকতে পারে না। তার হাত পা কাঁপতে শুরু করে। কিন্তু কৌতূহল বড় পাজি। সে আবার দেখতে যায় দরজায় বাইরে ওরা কি করছে। আবার দরজা ফাঁক করে দেখে গোপালবাবু চিত হয়ে ঘাসের উপর শুয়ে আছে। আর ওই লোকটা গোপালবাবুর মাথায় জল ঢালছে। লোকটার চোখ আগুনের মতো জল জল করে জ্বলছে। লোকটি এবার জল ঢালা বন্ধ করে গোপালবাবুর গলা টিপে ধরেছে। এবার আর নিজেকে সামাল দিতে পারে না প্রবাল। ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে সেই মুদিখানার দিকে দৌড়ে যায়। তারপর কি হয়েছে আর তার মনে নেই। সকালে একজন লোক প্রবালকে পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনদের ডাকে। সবাই উৎসুক হয়ে তাকে জিজ্ঞাসা করে চলেছে, কি হয়েছে আপনার? কিন্তু প্রবাল তখনও কোনো কথা বলতে পারে না। শুধু গো গো করে দূরে ওই বাংলোটার দিকে আঙ্গুল নির্দেশ করে দেখায়। আশেপাশের লোকের আর বুঝতে অসুবিধা হয় না। তারা জানে এখানে কি হয়। কিছুক্ষণ পর প্রবাল ধাতস্থ হলে একজন বয়স্ক লোক এগিয়ে এসে প্রবালের কাছে সব জানতে চায়। প্রবালের কাছে তিনি সব শুনে মাথায় হাত দিয়ে বলে ওঠেন, রাম রাম রাম, আপনি বড় বাঁচা বেঁচে গেছেন। আপনি যে অফিসটায় জয়েন করতে এসেছেন সেটা এখন আর এখানে নেই। আরো কিলোমিটার খানেক দূরে নতুন বাড়িতে চলে গিয়েছে। তাহলে কাল আমাকে
যে ব্যক্তি নিয়ে এলো, তারপর গোপালবাবু এরা কারা? সে অনেক দিন আগের কথা। এখানেই এই বাংলোতেই পোস্টিং হয়েছিল গোপাল বাবুর। এই বাংলোয় থাকতেন। বাংলোর কেয়ারটেকার খগেন থাকতো ওই ছোট্ট ঘরে। খগেন দেখতে খুব ভয়ঙ্কর ছিল, কিন্তু তার বউটি ছিল খুব সুন্দরী। গোপালবাবু তখন ব্যাচেলার। যা হবার তাই হয়েছিল। একদিন সকালে সবাই আমরা দেখলাম খগেনের বউ গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর পাশে গোপালবাবু আর খগেনের রক্তারক্ত অবস্থায় প্রাণহীন দেহ পড়ে আছে। তারপর থেকে এই এলাকায় কেউ আর তেমন বেশি আসে না। কিছুদিন পর অফিস উঠিয়ে তাদের নতুন বিল্ডিংয়ে নিয়ে যায়। তাহলে তাহলে কাল যে মুদিখানা দেখলাম সেটা? সব তেনাদের করসাজি। কই দেখুন তো এখন আছে কিনা। প্রবাল দেখল সত্যি তো কোনো মুদিখানা নেই, না আছে গোপালবাবুর ঘর। শুধু দাঁড়িয়ে আছে ভূতের মতো ওই লাল রঙের বাংলোটা। ভদ্রলোক এবং আশেপাশেদের লোকের কথায় যেটা ভূত বাংলো বলে পরিচিত।